সিলেটে গভীর রাতে টিলাসহ একই পরিবারের 4 জনের মৃত্যু। জামায়াতকে নয়, ইসলামকে ক্ষমতায় আনতে চাই, বললেন ডক্টর শফিকুর রহমান। জানাবো সরকারের উচিত সংস্কারের পাশাপাশি জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়া। এবং সর্বশেষ জানাবো কমার্স কলেজে হাতাহাতি, শিবিরের উদ্দেশ্যে যা বলল ছাত্রদল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সিলেটে গভীর রাতে টিলাসহ একই পরিবারের 4 জনের মৃত্যু। সিলেটের গোপালগঞ্জে টিলা ধসে শিশুসহ একই পরিবারের 4 জন নিহত হয়েছেন। টানা বৃষ্টির কারণে শনিবার দিবাগত রাত 2টার দিকে বখতিয়ারঘাট এলাকায় এ ঘটনা ঘটে। গোপালগঞ্জের ইউএনও ফয়সাল মাহমুদ ফুয়াদ বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার সকাল 8:30টার দিকে 4 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা জানান, রিয়াজের বসতঘরের অবস্থান টিলার পাদদেশে। শনিবার গভীর রাতে সেখানে ধস হলে ঘরে থাকা রিয়াজ সহ 4 জন মাটি চাপা পড়েন। চিৎকার শুনে স্থানীয়রা মাটি সরানোর চেষ্টা করেন, তবে তারা ব্যর্থ হন। পরে প্রশাসনের লোকজন এসে মৃতদেহ উদ্ধার করে। গোপালগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান মোল্লা বলেন, টিলা ধসে 4 জনের মৃত্যু হয়েছে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, উপজেলা প্রশাসন ও আমরা মিলে 4 জনের লাশ উদ্ধার করেছি। লাশ ময়নাতদন্তের জন্য প্রক্রিয়াধীন রয়েছে। জামায়াতকে নয়, ইসলামকে ক্ষমতায় আনতে চাই, বললেন ডক্টর শফিকুর রহমান। আমরা জামাতকে নয়, ইসলামকে ক্ষমতায় আনতে চাই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেছেন, ইসলামের সঙ্গে দিনের কাজ করতে হবে, অর্পিত সাংগঠনিক দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। আমাদের আকাঙ্ক্ষা হবে প্রত্যেক মানুষকে দিনের ছায়াতলে নিয়ে আসা। জামায়াত আমির বলেন, ইসলামের আলোকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র কায়েম হলে মদিনার আদলে নারী পুরুষ সবাই সমান নিরাপত্তা পাবে। শিক্ষিত মা হলে জাতি শিক্ষিত হবে, তবে সেই শিক্ষা হতে হবে রাব্বুল আলামিনের নামে। আমাদের চোখের পানি ফেলে সিজদায় পড়ে আল্লাহর সাহায্য চাইতে হবে। তিনি বলেন, মুমিনদের দায়িত্ব হলো প্রতিবেশীর হক আদায় করা। আমরা সবাই আল্লাহর গোলাম, এটাই আমাদের পরিচয়। দায়িত্বশীলদের উদ্দেশ্যে ডক্টর শফিকুর রহমান বলেন, বুঝে শুনে জনশক্তিকে পরিচালনা করতে হবে। সংগঠনের কেউ অপরাধ করলে অপরাধের মাত্রা অনুযায়ী তার বিচার হবে। ব্যক্তি নিজেকে পাহারা দিবে, সংগঠন সবাইকে পাহারা দিবে। ডক্টর শফিকুর রহমান বলেন, শহীদ নেতৃবৃন্দের রক্ত, মজলুমের চোখের পানি ও মুখলিস নেতাকর্মীদের ত্যাগ কুরবানির কারণে আমাদের প্রতি জনগণের ভালোবাসা ও আস্থা বেড়েছে। সরকারের উচিত সংস্কারের পাশাপাশি জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়া। অন্তর্বর্তীকালীন সরকার 10 মাসেও নির্বাচনী রোডম্যাপের তারিখ ঘোষণা করতে পারেনি। এর ফলে জনমনের শঙ্কা দেখা দিয়েছে। সংস্কার ও বিচারের নামে সরকার কি আসলে নির্বাচন বিলম্বিত করার চালবাহানা করছে, না এর পেছনে সরকারের অন্য কোনো উদ্দেশ্য রয়েছে? রাজনৈতিক অস্থিরতা, যার নেতিবাচক প্রভাব পড়েছে সমাজের সকল ক্ষেত্রে, বিশেষ করে অর্থনীতিতে। বিএনপি সহ অধিকাংশ বড় রাজনৈতিক দল চলতি বছর ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করছে। সরকার তাদের দাবি না শুনে একবার এক কথা বলে যাচ্ছে, যা ঠিক নয়। বিশেষ করে 18 থেকে 30 বছরের প্রায় 4 কোটি তরুণ জীবনে একবারের জন্য ভোট দিতে পারেনি। মানুষ ভোটাধিকার প্রয়োজনের জন্য উন্মুখ হয়ে আছে। তাদের জন্য এই সরকারের কাছে প্রত্যাশা ছিল দ্রুত সময়ের মধ্যে একটি গণতান্ত্রিক, অংশগ্রহণমূলক, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সময় ঘোষণা করা এবং সেজন্য সকল রাজনৈতিক দল ও অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে নিয়ে দেশের নির্বাচন আয়োজনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করা। আজ 10 মাস পর আমরা কোথায় এসে দাঁড়ালাম? গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ আয়নায় কি দেখছে? সরকারের উচিত সংস্কার ইস্যুর পাশাপাশি জাতীয় নির্বাচনের দৃশ্যমান প্রস্তুতি নেওয়া বলে মনে করেছেন বক্তারা। গতকাল ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ পলিসি ম্যানেজমেন্ট অ্যান্ড রিসার্চ সোসাইটি আয়োজিত এক সেমিনারে এ দাবি করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডক্টর এস.এম. ফায়েজ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট অর্থনীতিবিদ এবং রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের ভাইস চেয়ারম্যান বিজন কান্তি সরকার। বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব, সাবেক সচিব মোহাম্মদ আব্দুল রাব্বি। গণতন্ত্র, নির্বাচন ও সংস্কার আশু করণীয় সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন পলিসি ম্যানেজমেন্ট অ্যান্ড রিসার্চ সোসাইটির চেয়ারম্যান, সাবেক সচিব মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ। প্রবন্ধে বলা হয়, 1,500-এর বেশি শহীদ ছাত্র জনতা ও রাজনৈতিক কর্মীদের যারা ঐতিহাসিক গণঅভ্যুত্থানে নিজেদের জীবন উৎসর্গ করেছেন, তারা পঙ্গু, অন্ধ বা আহত হয়েছেন এবং এখনো হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তাদের বিশেষভাবে শ্রদ্ধা জানাই। পতিত স্বৈরাচারের আমলে দলমত নির্বিশেষে যারা গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুন, নির্যাতন, কারাবাস এবং রাজনৈতিকভাবে প্রভাবিত মিথ্যা মামলার শিকার হয়েছেন এবং যাদের রক্তে মুক্ত স্বদেশ, যে সকল মুক্তিযোদ্ধাদের সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি। প্রথমে
গণতন্ত্রের দিকে দৃষ্টিপাত করা যাক। গণতন্ত্র শব্দটির মধ্যে জনগণের মালিকানা ও জনগণের শাসন কথাগুলো ওতপ্রোতভাবে জড়িত। আমাদের সংবিধানের অনুচ্ছেদ 7 গণতন্ত্রের ভিত্তি হিসেবে দেশের প্রকৃত মালিক যে জনগণ, সে কথাটি স্পষ্টভাবে বিধৃত হয়েছে। মূলত জনগণই হলো গণতন্ত্রের প্রাণ। এর মূল স্পিরিটও একই, জনগণের সরকারই গণতান্ত্রিক সরকার। সরকার প্রতিষ্ঠার প্রথম সোপান হলো ভোট বা নির্বাচন। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে কেবল জনগণের ম্যান্ডেট লাভ করা যায় এবং জনগণের সরকার প্রতিষ্ঠা করা যায়। প্রসঙ্গে উইনস্টন চার্চিলের সেই বহুল আলোচিত উক্তির বেশ প্রাসঙ্গিকতা রয়েছে বলে মনে করছি। গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচন ও ভোটারদের গুরুত্ব সম্পর্কে। গণতন্ত্র, ভোট ও নির্বাচন একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। একটিকে বাদ দিয়ে অপরটিকে অর্জন করা কখনোই সম্ভব নয়। সংস্কার ও নির্বাচন অপরদিকে। সংস্কার একটি বহমান বা চলমান প্রক্রিয়া, একটি ধারাবাহিক প্রক্রিয়া। সংস্কার কখনো রাতারাতি শেষ করা সম্ভব নয়। কেউ কেউ রাজনৈতিক দলগুলোকে সংস্কারের 3 বিচারের বিপক্ষ শক্তি হিসেবে দাঁড় করানোর অপচেষ্টা করছে। বাংলাদেশে কোনো রাজনৈতিক দলই প্রস্তাবিত সংস্কারের বিরোধিতা করেছে বলে আমাদের জানা নেই। বিশেষ করে বিএনপির কথা তো আমি জানি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বৈরী পরিবেশে ফ্যাসিস্ট হাসিনার রক্তচক্ষুকে উপেক্ষা করে সেই 2017 সালে ভীষণ 2030 দিয়েছেন। 2022 সালে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 27 দফা রাষ্ট্র মেরামতের রূপরেখা দিয়েছেন এবং 2023 সালে জুলাইতে আন্দোলনরত রাজনৈতিক দলগুলোকে নিয়ে তিনি রাষ্ট্র মেরামতের 31 দফা সংস্কার প্রস্তাব ঘোষণা করেছিলেন। বর্তমানে যে সকল সংস্কারের কথা বলা হচ্ছে তার সবই 31 দফায় অন্তর্ভুক্ত রয়েছে, বরং আরো অনেক বেশি সংস্কার প্রস্তাব রয়েছে 31 দফায়। তাই বিএনপিকে বরং সংস্কারের অগ্রদূত বলা যেতে পারে। বিএনপি বরাবরই সংস্কারমুখী একটি রাজনৈতিক দল। রাজনৈতিক দলগুলো সংস্কার চায় না এমন উক্তি সত্যি হাস্যকর। প্রত্যেক রাজনৈতিক দলের স্ব রাজনৈতিক দর্শন, আদর্শ, কর্মসূচি রয়েছে। প্রত্যেক দলই জনগণের কল্যাণে কাজ করে, এটাই আমরা বিশ্বাস করি। সব রাজনৈতিক দল যদি সমমতাদর্শের হবে তাহলে তো আর আলাদা আলাদা রাজনৈতিক দল গঠনের প্রয়োজন হতো না। গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে দলগুলোর ভিন্ন মত থাকবে, হবে নানা রং এর সমাহার। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত বিভিন্ন সংস্কার কমিশনের আহ্বানে রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে স্ব মতামত ঐকমত্য কমিশনের কাছে জমা দিয়েছে। সরকারের পক্ষ থেকেও প্রথমে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার কথা না হলেও বারবার সে সময়ের পরিবর্তন করে কিছু উপদেষ্টা এবং প্রেস সচিব জানুয়ারি থেকে জুনের মধ্যে নির্বাচন করার কথা বলছেন। সম্প্রতি সরকার প্রধানও একই কথা বলেছেন। এর ফলে এক ধরনের ধোঁয়াশা ও অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। শুরু হয়েছে রাজনৈতিক অস্থিরতা, যার নেতিবাচক প্রভাব পড়েছে সমাজের সকল ক্ষেত্রে, বিশেষ করে অর্থনীতিতে। বিএনপি সহ অধিকাংশ বড় রাজনৈতিক দল চলতি বছর ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করছে। সরকার এক একবার এক এক কথা বলছে। গত 10 মাসেও অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেনি। এর ফলে জনমনে শঙ্কা দেখা দিয়েছে যে সংস্কার ও বিচারের নামে সরকার কি আসলে নির্বাচন বিলম্বিত করার টালবাহানা করছে? এর পেছনে কি সরকারের অন্য কোনো উদ্দেশ্য রয়েছে? গত 5ই আগস্ট গণঅভ্যুত্থানের মুখে পতিত স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে। অন্তর্বর্তীকালীন সরকারের 5টি করণীয়ের মধ্যে হাসিনা স্বৈরাচারী শাসনের পতন, পরবর্তী আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা এবং প্রতিটি ক্ষেত্রে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনা। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে নিহত পরিবার ও মারাত্মকভাবে আহতদের উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করা। জুলাই আগস্টের অপরাধীদের যথাযথ আইনি প্রক্রিয়া দ্রুত সময়ের মধ্যে বিচারের মুখোমুখি করা। হাসিনার সময় সিদ্ধান্ত অর্থনীতিতে শৃঙ্খলা ফিরিয়ে এনে দ্রব্যমূল্য স্থিতিশীল করা এবং 5 2014, 18 এবং 2024 অবৈধ ভোটারহীন নির্বাচন, মধ্যরাতে নির্বাচন এবং আমিডামি নির্বাচন জনগণ ভোট দিতে পারেনি। বিশেষ করে 18 থেকে 30 বছরের প্রায় 4 কোটি যুবক সম্প্রদায়ের জীবনে একবারের জন্য ভোট দিতে পারেনি। মানুষ ভোটাধিকার প্রয়োগের জন্য উন্মুখ করা। তাদের জন্য এই সরকারের কাছে প্রত্যাশা ছিল দ্রুত সময়ের মধ্যে একটি গণতান্ত্রিক, অংশগ্রহণমূলক, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সময় ঘোষণা করা এবং সেজন্য সকল রাজনৈতিক দল ও অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে নিয়ে দেশে নির্বাচন আয়োজনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করা। অন্তর্বর্তী সরকারের উচিত এখতিয়ার বহির্ভূত কাজে না জড়ানো। সম্প্রতি মিয়ানমার সীমান্তে মানবিক করিডোর বিদেশি কোম্পানির নিকট দেশের স্ট্র্যাটেজিক্যালি গুরুত্বপূর্ণ চট্টগ্রাম বন্দর পরিচালনার দায়িত্বভার হস্তান্তরের মতো সার্বভৌমত্ব, জাতীয় সংহতি ও জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়ে দেশের রাজনৈতিক স্টেকহোল্ডারদের সাথে পরামর্শ না করে একক সিদ্ধান্ত নিচ্ছে বলে গণমাধ্যম সূত্রে জানা যায়। অবশ্য এ বিষয়ে সরকারের ভেতরে পরস্পর বিরোধী বক্তব্য এসেছে। মোদ্দা কথা হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্রীয় দায়িত্ব পরিচালনায় রুটিন কার্যাদি সম্পন্ন করা, হঠাৎ করে সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা সম্পৃক্ততা রয়েছে এমন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ তাদের এখতিয়ার বহির্ভূত। তথাপি অতীব জরুরি ক্ষেত্রে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করার আগে জাতীয় সংসদে আলোচনা করা উচিত। যেহেতু বর্তমানে জনপ্রতিনিধিত্বমূলক জাতীয় সংসদ অনুপস্থিত, তাই সরকারের উচিত এসব বিষয়ে জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা। এটাই গণতান্ত্রিক রীতি। সম্প্রতি পার্শ্ববর্তী দেশে সেদেশের সরকার জাতীয় নিরাপত্তা ইস্যুতে বিরোধী রাজনৈতিক দলগুলো
দলগুলোকে এক টেবিল নিয়ে এসেছে। এটা এজন্য প্রয়োজন যাতে জাতীয় ইস্যুতে ঐকমত্য বজায় থাকে এবং ভবিষ্যৎ রাজনৈতিক দলগুলো এর সকল সিদ্ধান্তকে সংহতি করে এবং ধারাবাহিকভাবে বজায় থাকে। অন্তর্বর্তী সরকার দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছেন, আর যেহেতু স্বাস্থ্য ও স্থানীয় সরকার উপদেষ্টাদের ব্যক্তিগত কর্মকর্তা ও এপিএসটা দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়ে দুদকের তদন্তের মুখোমুখি হয়েছেন, এতে সংশ্লিষ্ট উপদেষ্টাদের ভাবমর্যাদা প্রশ্নবিদ্ধ হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।